ইসরায়েলের তেল আবিব শহরের উপর আগুনের বৃষ্টি চলছে। আসলে এটি ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল খাইবার শেহিন, যাতে একটি দুটি নয় 20 থেকে 50টা ছোট ছোট ওয়ারেড থাকে। পুরো এলাকায় এটা ধ্বংসযজ্ঞ চালাতে পারে। একে গুলি করে নামানো প্রায় অসম্ভব। এটি হলো ইউএস স্পেস ফোর্সের ব্যালিস্টিক মিসাইল আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম। কাতারে অবস্থিত এই রাডারের দাম $1.1 বিলিয়ন। মিডল ইস্টে এটি সবচেয়ে বড় রাডার। মানে এই রাডারটি ছিল, ইরানের মিসাইলগুলি একে এখন ধ্বংস করে দিয়েছে। $1 বিলিয়ন এই রাডার, যা 5,000 কিলোমিটার পর্যন্ত আকাশকে স্ক্যান করতে পারত। দুবাইতে আজকাল শাহেদ ড্রোন যেখানে রোজ হামলা চালায়, এবং এইসব ড্রোনগুলিকে গুলি করে নামানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মিডল ইস্টে একে একে ইউএসএ তাদের দূতাবাসগুলো বন্ধ করছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন, একটি নিমিজ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার, আজকের দিনের দাম প্রায় $7 বিলিয়ন। ইরানের দাবি যে তারা এয়ারক্রাফট ক্যারিয়ারটিকে তাদের মিসাইলের লক্ষ্যবস্তু বানিয়েছে। এখন পর্যন্ত ইউএসএ এই কথা অস্বীকার করছে, বলছে যে ক্যারিয়ারে নাকি কোনো ড্যামেজ হয়নি। কিন্তু ফ্যাক্ট এটাই যে ক্যারিয়ারটিকে এখন ইরান থেকে বেশ খানিকটা দূরে সরিয়ে নেওয়া হয়েছে। একটি যুদ্ধ জেতা তো তার জন্য সম্ভাবনাটা সেও জানে, কিন্তু সে হারতেও চায় না। প্রশ্ন ওঠে যে এটি আসলে সম্ভব হলো কিভাবে? এমন কি আছে ইরানের কাছে যা আমেরিকার অ্যাডভান্সড ফোর্স, আমেরিকার অ্যাডভান্সড এআই, অ্যাডভান্সড ওয়েপন্স এবং আমেরিকার সাহসী নেতারা জাস্ট ক্যালকুলেশনই করতে পারেনি? ইরান সারেন্ডার তো করেইনি, উল্টে পাল্টা আঘাত করেছে। একে একে ইসরায়েল এবং গালফ কান্ট্রিজে অবস্থিত আমেরিকান বেসগুলিকে নিজের নিশানা বানিয়েছে। এটি সম্ভব হতে পারে কারণ ইরানের কাছে বিশ্বের অন্যতম উন্নত সাশ্রয়ী মিসাইল এবং ড্রোন রয়েছে। এই কথা আমেরিকা কিন্তু জানতো। আসলে আইআরজিসি 2025-এর মার্চ মাসে একটি ভিডিও রিলিজ করেছিল, যা দেখে বিশ্বের ডিফেন্স এক্সপার্টদের হুঁশ উড়ে গেছিল। ইরানের কাছে আসলে পুরো একটা আস্ত আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি রয়েছে। দীর্ঘ টানেল রয়েছে, যাতে প্রতিটি মিসাইল নিজের প্ল্যাটফর্মে মোতায়েন অবস্থায় পেয়ে যাবে। আর কেউ জানে না যে এমন কতগুলো টানেল আছে, এমন কত কিলোমিটার আন্ডারগ্রাউন্ড এখন ইরানের কাছে আছে। বলা হচ্ছে যে ইরান যে রকেট এবং ড্রোনগুলো প্রথম কয়েকদিনে ব্যবহার করে আসছিল, সেগুলো তাদের পুরনো স্টক শেষ করার জন্য, এবং ইউএস ও ইসরায়েলি ইন্টারসেপ্টর মিসাইলগুলো যে স্টক আছে তা কমানোর জন্য। আসল খেলা তো এখন শুরু হয়েছে ক্লাস্টার মিউনিশন ও হাইপারসনিক মিসাইলের সাথে। ইরান জিতুক বা হারুক তাতে কিছু আসে যায় না। ইরান পুরো বিশ্বের জন্য যুদ্ধের সংজ্ঞাই বদলে দিচ্ছে। স্মার্ট বোম উইথ স্মার্ট থিঙ্কিং। অন্য দেশগুলো সব দেখছে। একদিকে শাহেদ ড্রোন, যা আমেরিকার কয়েক $1 ট্রিলিয়ন ক্ষতি করে দিয়েছে। স্যাংশন থাকা সত্ত্বেও ইরান এই ড্রোনগুলো বানালো কিভাবে, আর তা এত সস্তায় কিভাবে? ইরানের ব্যালিস্টিক দেখে ইসরায়েল কাঁপে কেন? আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরান যখন ড্রোন এবং মিসাইল দিয়ে প্রথম হামলা চালালো, তখন আমেরিকান অ্যানালিস্ট হয়তো একটু হেসেছিল। এই শাহেদ ড্রোন এবং এই পুরনো মিসাইলগুলো এত স্লো যে এগুলোকে নামানো খুব সহজ। তাই ইন্টারসেপ্টারগুলো 97% স্ট্রাইক রেট ছিল। কিন্তু ইরানে আগে থেকেই একটি দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি চলছিল। যে ড্রোন এবং মিসাইলগুলো ইরান ছাড়ছিল, ইরান মাত্র $20,000-30,000 সেগুলো বানিয়েছে। আর মিসাইলগুলো দাগছিল যেগুলো $1 লাখ বা $5 লাখ বানানো। সেখানে এগুলো ইন্টারসেপ্ট করার জন্য আমেরিকা ছাড়ছিল তাদের থার্ড প্যাট্রিয়ট অ্যারো 3 মতো বড় বড় ইন্টারসেপ্টার মিসাইল। এগুলোর দাম মিনিমাম $1 মিলিয়ন to $15 মিলিয়ন। উপরন্তু ইরান একসাথে এত বেশি ড্রোন পাঠাচ্ছিল যে যদি একটা কোনোভাবে মিসও হয়ে যায়, তবে সেটিকে আবার ইন্টারসেপ্ট করার জন্য তৃতীয় বা চতুর্থ মিসাইলও ছাড়তে হচ্ছিল। একথা ঠিক যে আমেরিকার তুলনায় ইরানের এখন অনেক বেশি ক্ষতি হয়েছে, কিন্তু ইরানের চ্যালেঞ্জগুলো কি একবার দেখে নিই আমরা। ইউএস এয়ারফোর্সের যে ফাইটার প্লেনগুলো থাকে, সেগুলো ইরানের আশেপাশে রাত দিন টহল দেয়। এগুলো আর্লি ওয়ার্নিং পাঠাতে পারে। যে কোনো মিসাইল বা ড্রোন ইরান লঞ্চ করার আগেই সবার আগে ইউএস মিলিটারি বেসে সেগুলো ইন্টারসেপ্ট করতে পারে। সেখান থেকে যদি বেঁচে যায়, তবে মিসাইল এবং ড্রোন সিরিয়া, জর্ডানের আকাশসীমা দিয়ে যায়। ততক্ষণে ইসরায়েলের এয়ারফোর্সও সেখানে সেটিকে ইন্টারসেপ্ট করতে পারে, বা সেখানেই সেগুলোকে শুটডাউন করে দেওয়া যেতে পারে।
তারপর এই মিসাইলগুলোকে আবার ইসরায়েলি ইন্টারসেপ্টর দিয়ে চেক করা হয়। তখন গিয়ে 2 বা 4টি মিসাইল অনেক দূরে ইসরায়েলের নিজেদের টার্গেটগুলোতে ক্ষতি পৌঁছতে পারে। কিন্তু ইরান যদি অনবরত এটাই করতে থাকে, তবে খুব শীঘ্রই আমেরিকার কাছে বাঁচানোর জন্য ইন্টারসেপ্টর মিসাইলই থাকবে না। আমেরিকান ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট কেলি গ্রের বক্তব্য হলো যে ইরান একটি ড্রোন যা ছাড়ে, ভাবুন তার দাম $1। সে যদি $1 খরচ করে, তবে সেটিকে থামানোর জন্য আমেরিকা এবং তার মিত্রদের $20 থেকে $28 খরচ করতে হয়। ইরান এই ইকোনমিক্স এবং কোয়ান্টিটির খেলা খুব ভালো করে বুঝে গেছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী প্রথম ওয়েভের হামলার পর কাতার গোপনে আমেরিকাকে জানায় যে ইরান যদি একইভাবে ড্রোন এবং মিসাইল দাগতে থাকে, তবে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের যে স্টক আছে তা 4 দিনে শেষ হয়ে যাবে এবং তারপর পুরো বিষয়টা হাতছাড়া হয়ে যাবে। অফিসিয়ালি কাতার পরিষ্কার করে দিয়েছে যে এমন তারা কিছু বলেনি, তাদের কাছে নাকি প্রচুর ডিফেন্সিভ মিসাইল আছে। তাহলে আরেকটি আকর্ষণীয় গল্প বলি, শুনুন, আপনিও অবাক হয়ে যাবেন। যে ড্রোন পুরো গালফ দেশগুলোকে তছনছ করে রেখেছে, সেটি এলো কোথা থেকে? এই টেকনোলজি ইরানের কাছে এলো কোথা থেকে? 2011 সালের 4 ডিসেম্বর ইরানের কাসমার অঞ্চলের একটি জায়গায় সেখানে ভুল করে আমেরিকার একটি ড্রোন পাওয়া যায়। এটি লকহিড মার্টিনের RQ-170 সেন্টিনেল ছিল, যা সেই সময় আমেরিকার সবচেয়ে উন্নত নজরদারি ড্রোন ছিল। আমেরিকার সরকার সেই সময় তো বলেই দিয়েছিল, না না এই ড্রোন তো আমাদের নয়। যখন ইরান ড্রোনের ভিডিও রিলিজ করলো, তখন ওবামা সরকার স্বীকার করলো যে এটি আমাদেরই, আমাদের ড্রোন তোমাদের ফেরত দাও। কিন্তু ইরানে অ্যাডভান্স টেকনোলজি ফেরত দেয়নি। উল্টে ইরান এই ড্রোনের ইনভেস্টিগেশন করলো, একে রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো এবং 3টি নতুন ড্রোন তারা এর উপর ভিত্তি করে বানালো। প্রথমটির নাম ছিল সাইদ 171, এটি RQ-170-র হুবহু কপি ছিল। দ্বিতীয়টি বানানো হয় সাইদ 191, এতে ইরান সামান্য কিছু আপগ্রেড করে এবং সেটিকে কমব্যাট কেপেবল ড্রোন বানিয়ে দেয়। তৃতীয়টি আসে সাধারণ দেখতে এবং সবচেয়ে ভয়ঙ্কর সাহেদ 136, এটি সেই কামেকাজের ড্রোন যা আজ আমেরিকার মতো সুপার পাওয়ার দেশকেও জাস্ট ব্যাকফুটে ফেলে দিচ্ছে। একে আপনি কি বলবেন? আমেরিকারই টেকনোলজি ব্যবহার করে ইরান আজ তাকেই পিছনে হটিয়ে দিচ্ছে। এতক্ষণ ইরান হলো, এবার আমেরিকাও টেকনোলজি কপি করছে। এই ড্রোন আমেরিকাকে এতই অস্থির করে তুললো যে আমেরিকা নিজেই সায়েদ 136কে রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো, তার একটি কপি বানিয়ে ফেললো এবং তার নাম রাখলো লুকাস, লো কস্ট আনম্যান্ড কমব্যাট অ্যাটাক সিস্টেম, এবং এটি অপারেশন এপিক ফিউরিতে ইরানের বিরুদ্ধেই আবার ব্যবহার করা হচ্ছে। মানে আমেরিকা ইরানের তৈরি আমেরিকার কপি ড্রোনের আবার কপি করলো, তারপর ইরানের বিরুদ্ধেই ব্যবহার করছে। সাহেদ ড্রোনের গঠন যখন আমরা দেখি, তো বোঝা যায় এটি এত সিম্পল এবং এফেক্টিভ কীভাবে। 200 কেজি ওজনের এই ড্রোন 180 কিলোমিটার স্পিডে 2000 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে পারে। এখন এগুলোকে সবসময় ব্যাচে ছাড়া হয়, যাতে ইন্টারসেপ্ট করা এত সহজ না হয়, এবং যদি ইন্টারসেপ্ট পেয়েও যায়, তবে তার থেকে 2-1টি বেরিয়ে আসবেই। এর যে ইঞ্জিনগুলো আছে তার ডুয়াল ইঞ্জিন, যার কারণে 13,000 ফুট উচ্চতায় এটি উঠতে পারে এবং এর নাকে ওয়ারহেড সাওয়ার থাকে। প্রায় 36 কিলোমিটার বিস্ফোরক থাকে, যা ইম্প্যাক্ট করলেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটাতে পারে। ইরান সায়েদ 136 ড্রোন, জুলফিকার মিসাইল, সায়েদ 129 নজরদারি ড্রোন একের পর এক আমেরিকান বেস এবং ইসরায়েলি বেসগুলোর ওপর ছুটতে থাকে, এবং এগুলো আটকানোর জন্য যা খরচ পড়লো তা আমেরিকার জন্য 20 to 100 টাইমস বেশি পড়লো। আমেরিকা সফলভাবে এগুলো আটকে দিলেও ব্যাংক ব্যালেন্স কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। প্রথম ওয়েভের হামলার পর আমেরিকা এবং মিত্রদের ইন্টারসেপ্টর স্টক কমে যায় এবং তারপর সেকেন্ড ওয়েভ আসে, যা প্রথম ওয়েভের থেকে বেশ খানিকটা আলাদা ছিল। 2 মার্চ ইরান তাদের প্রধান আর্টিলারি থেকে শত শত ড্রোনের সাথে একটি হাইপারসনিক ফাতেহ 2 মিসাইলও পাঠায়, যা তেল আবিবের 10টি ইন্টারসেপ্টর মিসাইলও রুখতে পারে না। এক পলকে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি মাক 15 স্পিডে নিজের টার্গেটকে হিট করার মতো মিসাইল। শব্দের থেকে 15 গুণ দ্রুত যায়। এই মিসাইল লিকুইড ফুয়েল ব্যবহার করে এবং মিড ফ্লাইট নিজের গতিপথ বদলাতে পারে, তাই কোনো রাডারের পক্ষে ট্র্যাক করা ও গুলি করে নামানো অনেক বেশি
কঠিন হয়ে যাচ্ছে। রেঞ্জ প্রায় 1500 কিলোমিটার, যার কারণে এর রেঞ্জে ইসরায়েলের পাশাপাশি গালফ এবং গালফে আমেরিকান বেসগুলো ও আরব সাগরের অনেকটা অংশ চলে আসছে। ইরান তাদের মিসাইল বাহিনী কিন্তু রাতারাতি খাড়া করেনি। এর জন্য তারা 1984 সাল থেকে প্রস্তুতি নিচ্ছে। 1984 সালে আসলে ইরান ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেন ইরানি শহরগুলোর ওপর স্কাড মিসাইল দেখেছিলেন, যার ফলে ইরানের অনেক ক্ষতি হয়েছিল। এই যুদ্ধে প্রায় 5000 ইরানি প্রাণ হারিয়েছিলেন, 20,000-এর বেশি মানুষ আহত হয়েছিলেন। সেই সময় ইরান বুঝে গিয়েছিল যে মিসাইল ছাড়া তারা নিজেদের বাঁচাতে পারবে না এবং অ্যাটাক করতে পারবে না, এবং সেই বছরই ইরান আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস বানানো শুরু করলো। 1985 সালের জুনে ইরান লিবিয়া, সিরিয়া, উত্তর কোরিয়া এবং চীনের কাছে মিসাইল বানানোর সাহায্য চেয়েছিল। 90-এর দশকে চীন ইরানের সলিড ফুয়েল মিসাইল প্রোগ্রামে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের নিজস্ব রেকর্ড অনুযায়ী ফাতেহ 110 মিসাইল, যা আজও ইরানের মিসাইলের মেরুদণ্ড, তা চীনের সাহায্যে বানানো হয়েছিল। 1987 সালে উত্তর কোরিয়া ইরানকে মিসাইল বানাতে সাহায্য করে। খোরামশাহ মিসাইল, যা ইরানের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলোর মধ্যে একটি, তা আসলে উত্তর কোরিয়ার হাওসাং 10 এর একটি ইরানি ভার্সন হিসেবে ধরতে পারেন। স্যাংশন থাকা সত্ত্বেও চীন এবং উত্তর কোরিয়ার সাহায্যে ইরান গত 40 বছরে মিসাইলের নিজের এক সেনাবাহিনী খাড়া করে ফেলেছে। সব ডিফেন্সিভ সিস্টেমকে ইরান একটি সহজ রণকৌশলে মাত দেওয়ার চেষ্টা করছে। কি? তা হলো ভলি ফায়ারিং স্ট্র্যাটেজি, অর্থাৎ এক পলকে শত শত ড্রোন, লো ফ্লাইং ক্রুজ মিসাইল এবং হাই স্পিড ব্যালিস্টিক মিসাইলের মিশ্রণ পাঠিয়ে দাও। এখন ড্রোনগুলো নজর ঘোরানোর কাজ করে, তাই ইন্টারসেপ্টারগুলো ড্রোন খতম করতে লেগে যায়, আর তখনই আসল মিসাইল তার কাজ করতে থাকে। কিন্তু সাথে সাথে ইরানও ওয়ারহেড স্প্লিন্টার এবং ডেকয় টেকনোলজিও এখন ব্যবহার করতে শুরু করে দিয়েছে। মানে মিসাইলের সাথে নকল ডিকয় পাঠানো হয়, যে ইন্টারসেপ্টারকে কনফিউজ করে দেয় এবং আসল ওয়ারহেড অন্য ডিরেকশনে চলে যায়। যতক্ষণ ইন্টারসেপ্টার ঠিক করবে যে কোন জিনিসগুলিকে গুলি করে নামাতে হবে, মিসাইল নিজের কাজ ততক্ষণে কমপ্লিট করে চলে যায়। যুদ্ধের প্রথম দিন ট্রাম্প এটি মেনে নিয়েছিলেন যে আমেরিকাই যুদ্ধে জিতে যাবে, 2-3 দিনে যুদ্ধ শেষ হয়ে যাবে, আর এখন তারা চুপচাপ অ্যাকসেপ্ট করছে যে এই যুদ্ধ অনেক দিন চলতে পারে। এখন ট্রাম্প নিজের প্রেস কনফারেন্সে ততটা মাচো হতে পারছেন না, গলার স্বরও বেশ খানিকটা দমে গেছে। গালফ কান্ট্রিগুলোতে ইউএস দূতাবাসগুলো একে একে বন্ধ করতে হচ্ছে। গালফেও আওয়াজ উঠছে যে আমেরিকা এই কাণ্ড করলো কেন। বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার নিজেদের নাগরিকদেরই সিকিউরিটি গ্যারান্টি করতে পারছে না। মিডল ইস্ট হাতছাড়া হয়ে যাচ্ছে। আমেরিকা তো প্রোটেস্ট চূড়ান্ত ধরা পড়ছে। প্রাক্তন সেনারাও পর্যন্ত এসে বলছে যে আমরা ইসরায়েলের লড়াই আমরা কেন লড়ছি। ইরান আগেই পরিষ্কার করে দিয়েছে যে যতক্ষণ বোম্বিং বন্ধ না হয় তারা আশেপাশের সব প্রতিবেশী দেশের ইকোনমিক জোনে হামলা চালিয়ে যাবে। হরমুজ প্রণালী সম্পর্কে আগেই বলে রেখেছি যে কীভাবে ইরানকে বন্ধ করে দিয়েছে। এখান থেকে সারা বিশ্বের 20-25% তেল, এলএনজি সাপ্লাই যায়, যার ফলে ক্রুড অয়েলের দামও মারাত্মকভাবে বাড়তে পারে। অলরেডি $110 পেরিয়ে গেছে। বলছে আরও 2-3 সপ্তাহ চললে নাকি $150 দাম হয়ে যাবে ব্রেন্ট ক্রুডের। এখানেই প্রশ্ন আসে যে ইরান, ইউএসএ, রাশিয়া, তুরস্ক, চীন, এদের কাছে, এমনকি পাকিস্তানও সবার কাছে এই মাস প্রমিউস লং রেঞ্জ ক্যামিকাজে ড্রোন আছে। ভারতের কাছে কেন নেই? যখন ভবিষ্যতে যুদ্ধ বাতাসে লড়া হবে তখন আমাদের কাছে এমন ড্রোন কেন নেই? সম্প্রতি আমরা $3.5 বিলিয়ন লাগিয়ে 31টা MQ-9B প্রিডেটর ড্রোন কিনেছি। ওই টাকায় যদি আমরা ইরানের মতো 70,000 কামিকাজে সাহেদ ড্রোন বানাতে পারতাম। তবে একটা সুখবরও আছে যে ওয়ার্ল্ড ডিফেন্স 2026-এ রিয়াদে ভারতের একটি স্টার্টআপ নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজি শেষনাগ 150-কে পেশ করেছে। এটি একটি লং রেঞ্জ কামিকাজে ড্রোন। শেষনাকের রেঞ্জ 1000 কিলোমিটার পর্যন্ত এবং এর ওয়ারহেডে 25-40 কিলোগ্রামের একটি বিস্ফোরক ফিট করতে পারা যায়। 5 ঘন্টা পর্যন্ত এটি কন্টিনিউ ননস্টপ উঠতে পারে। কিন্তু অন্তত এই যুদ্ধ থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি যে আমরা এই ড্রোন প্রোগ্রাম এবং মিসাইল প্রোগ্রাম, বিশেষ করে ব্রাহ্মসকে আরও আপগ্রেড করার প্রয়োজন দেখা দিয়েছে। হাইপারসনিক এবং সস্তা ড্রোন যুদ্ধের জমানা হতে চলেছে এই সামনের যুদ্ধ।
এই ইরান যুদ্ধ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সামনের দিনের যুদ্ধ কি হতে চলেছে। ফলে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। ভারত তার মেক ইন ইন্ডিয়া প্রসেসে এই ড্রোন বানানো, ওয়ারহেড বানানোর কাজ কন্টিনিউ চলতেই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।